তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। পার্টিসিপেন্টস দেখতেছি কত 48 দুই সেকশনে মিলে অন্তত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি ওই যে স্যার আপনাকে কালকে ফোন দিয়েছিলাম 16 ব্যাচের 87 রোল স্যার। হ্যাঁ, তোমাকে ইনভাইট করা হয়েছে। জি স্যার, আমি জয়েন করেছি স্যার, আমি ক্লাসগুলো করতেছি স্যার, জয়েন দিলাম ক্লাসে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি স্যার। স্যার আমিও 16 ব্যাচের, আমি এখন থেকে এখানেই আর কি ক্লাস করব। তোমাকে ইনভাইট করা হয়েছে? হ্যাঁ, ইনভাইট না করলে আসলো কি করে? হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। স্যার লিস্টে মেবি আমার নামটা স্যার মানে রোল নেই। ওই যে রোল নাই বলছেন কি যে জুনিয়রদের থেকে লিংক নিয়েই আপাতত করতে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে পরে হচ্ছে সব আপডেট করবে। আচ্ছা, রেজিস্ট্রেশন হয় না এখনো? না স্যার, একটু ওখানে একটু সমস্যা চলছে। ঠিক আছে, ক্লাস করো, অসুবিধা, ক্লাস করতে অসুবিধা নাই। জি স্যার, অ্যাটেন্ডেন্স একটু না, আমার নামটা একটু অ্যাড করে দিন স্যার। স্যার আপনার অ্যাটেন্ডেন্স খাতা আমাদের রোলগুলো একটু অ্যাড করে নিলে ভালো হতো স্যার। নিব। আচ্ছা, রোল তো একজনের, তুমি যে ওই 6 পিসের একজন, তো তুমি তো রেজিস্ট্রেশন করো নাই? স্যার আমি করেছি স্যার, ওই যে আমার অ্যাডভাইজার স্যারের মাধ্যমে হেড স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি, মানে এটা হলো টেম্পোরারি, বলছে যে পরবর্তীতে যখন ভার্সিটি খুলবে তখন অফলাইনে সব ফর্মালিটিস কমপ্লিট করবা। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা ব্যাংকে দিয়ে সব ফর্মালিটিস কমপ্লিট করবা। ঠিক আছে স্যার আমার হলো স্যার 87 স্যার, 160107 স্যার, একটু অ্যাড করে নিলে ভালো হয়। স্যার আমার রোল স্যার 1601-129। 1601-129। জি স্যার। স্যার আমিও অ্যাডভাইসারকে বলেছি, তো স্যার ওই যে আমার তো সব মানে রেগুলার। তোমাদের ম্যাথ 203 এই কোর্সটা 4 ক্রেডিটের কোর্স, এবং 4 ক্রেডিটের কোর্সের 4 ক্রেডিট কোর্সের মধ্যে 2 ক্রেডিট আমি পড়াবো আর কি। এটার মধ্যে থাকবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং ফুরিয়ার ট্রান্সফর্ম, এটুকু আমি পড়াবো। আর ডক্টর সুনীল ধর পড়াবেন হারমোনিক্স এবং স্ফেরিক্যাল জিওমেট্রি। তো ডক্টর সুনীল ধর মনে এখনো ক্লাস শুরু করেন নাই, আমি প্রথম শুরু করতে হচ্ছে এই কোর্সের। প্রথমেই আমি আলোচনা করব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো তোমার যে এটা সম্ভবত একটা সেকশন থাকবে, অথবা বি সেকশনে, যাই হোক একটা সেকশনের আমি পড়াবো। তো একটা সেকশনের মধ্যে যে 1/3 অর্থাৎ 75% থাকবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আর 1/4 দ্যাট ইজ 25% থাকবে ফুরিয়ার ট্রান্সফর্ম। অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজের মধ্যে একটা প্রশ্ন থাকবে, আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে থাকবে 3টা প্রশ্ন। মোট 4টা প্রশ্ন থাকে একটা সেকশনে আর কি, যেটা আমি এখন আজকে শুরু করতে যাচ্ছি আর কি। তো প্রথমেই আলোচনা করব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে, বা ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তোমরা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন সময় পড়েছ, ক্লাস 8 থেকে পড়া শুরু হয়েছে, তো 8, 9 অথবা 9, 10, 11-এ পড়াশোনা করছো। তো ওইগুলির একটু অ্যাডভান্স কোর্স আর কি এটা। এইখানে মেইনলি থাকবে প্রবাবিলিটি থিওরি, প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি থিওরিটা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি তোমরা পড়ছো, ইন্টারেক্ট প্রবাবিলিটি কিছু পড়ছো। প্রবাবিলিটি মানে সম্ভাবনা বা সম্ভাব্যতা যেটা আছে ওইটা। তো ওইটার উপর কিছু থিওরি, ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলি বেশি প্রয়োজনীয় হায়ার স্টাডিজ এর জন্য, ইঞ্জিনিয়ার্স অথবা সায়েন্টিস্টদের জন্য খুবই দরকারি যে বিষয়গুলি আছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলি নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম পরে আলোচনা করব শেষের দিকে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেটা পড়াবো, এটা প্রথমে আমি
কয়েকটা বইয়ের রেফারেন্স দিচ্ছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জন্য। তোমরা এই বইগুলো সংগ্রহ করবা। নাম্বার 1, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্টস, ওয়ালপোলের বই, ওয়ালপোল, মেয়ার এন্ড ই। প্রথম যখন বইটা লিখছিল তখন ওয়ালপোল আর মেয়ার ছিল, তারপরে আবার মেয়ার ই সংযুক্ত হয়েছে আর কি, লেটেস্ট এডিশন গুলোতে এটা আছে আর কি। তবে এটা ওয়ালপোলের বই বললে সবাই, ওয়ালপোল অথবা মেয়ারের বই বললে সবাই চিনে, আমাদের লাইব্রেরিতে আছে, অথবা ঢাকায় নিউ মার্কেট অথবা নীলক্ষেতে এই বইটা পাওয়া যাবে। এটা একটা আমেরিকান বই সম্ভবত। তো এই বইটা খুবই একটা ভালো একটা বই, এটা সংগ্রহ করবে, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্টস, ওয়ালপোল মেয়ারের বই। তারপরে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এন্ড কিউইং থিওরি, এটা মেইনলি কম্পিউটার সায়েন্সের ছাত্রদের দরকার, তবে এখানেও ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে দেওয়া আছে। এটা মনে পাওয়া যাবে না, বইটা রেয়ার, তাও দেখতে পারো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এন্ড কিউইং থিওরি, পি কান্ডস্বামী, ফিরাগবতী এন্ড পি গুণবতী, ইন্ডিয়ান বই, এটা ভালো। তারপর ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, এম নুরুল ইসলাম, এটা বাংলাদেশি বই, সম্ভবত জাহাঙ্গীর ইউনিভার্সিটি এক ভদ্রলোক লিখছেন। তারপরে হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, ডক্টর বি.এস. গ্রেওয়ালের বই হয়তো তোমরা সবাই চিনো। এটা শুধু এই ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সবকিছুই আছে, এটা কমপ্লেক্স ভেরিয়েবল আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে, তারপরে স্ট্যাটিস্টিক্স আছে, সবকিছুই আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। তো এটা সংগ্রহ করতে পারো, এটা তো প্রায় সবাই পড়ায়। তারপর আমি তো টাইম টু টাইম বিভিন্ন ম্যাটেরিয়াল সাপ্লাই দিব, এগুলো তোমরা সব সময় একটু ধৈর্য সহকারে কেয়ারফুলি পড়াশোনা করবা, আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটা এটার মধ্যে মেইন কথা যেটা হলো, এটা একটা কমপ্লিটলি কোর্সটা হচ্ছে একটা কনসেপচুয়াল কোর্স, কনসেপশনের বিষয়। এখানে বড় ধরনের কোনো ডেরিভেশন নাই, কোনো সলিউশন বের করতে বিরাট কোনো কিছু ডেরিভেশন নাই, জাস্ট কনসেপশন ক্লিয়ার থাকলে জাস্ট 2-3 লাইন বা 4 লাইনে অঙ্কটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাই এখানে পার্শিয়াল মার্কিং এর কোনো বিষয় নাই। পার্শিয়াল যদি হয় তো ফুল মার্কস পেয়ে যাবে, আর না হয়তো তো কিছুই পাওয়া যাবে না, যেহেতু অল্প বিষয় এবার সামান্য কিছু লিখতে হয়। কনসেপশন ক্লিয়ার থাকলে জাস্ট আনসার করে দিবে অল্প একটু লিখে। এই জন্য তোমাদের কনসেপশন ক্লিয়ার রাখতে হবে সবসময়, যার জন্য তোমরা ক্লাসগুলো একটু রেগুলার করবা এবং নিজেদের মধ্যে একটু ডিসকাস করবা, আশা করি অসুবিধা হবে না। আমি ট্রাই করব তোমাদেরকে যতদূর সম্ভব হেল্প করার জন্য, আশা করি তোমরা ভালো করবে। এবং সবাই আমার এই কোর্সে সবাই ভালো করতেছে এই পর্যন্ত। বিভিন্ন ডিপার্টমেন্টে আমি মেকানিক্যাল পড়াইছি 2011 থেকে নিয়ে, তারপর সিএসসি ডিপার্টমেন্টও পড়াই, তারপর তোমাদেরকে জাস্ট 17তে পড়াইছি, আর আজকে এবার 18তে এই দুইটা কোর্সে সিভিলে আসলাম। এর আগে সিভিলে কোনোদিন এই কোর্সটা ছিল না মনে সম্ভবত, সিভিলে ছিল কয়েক বছর আগে থেকে চালু হয়েছে। তো এই 17 বেচ আর তোমরা 18 বেচ সিভিলে। যাই হোক, তাহলে আমরা শুরু করব প্রথমে প্রবাবিলিটি থিওরি দিয়ে। প্রবাবিলিটি থিওরি আলোচনা করতে গেলে আজকে তেমন বিশেষ কিছু বলবো না, কিছু ডিসকাস করে তোমরা শোনো, আজকে শুধু শোনো। আর যদি সাথে খাতা কলম রাখো, একটু ইম্পর্টেন্ট মনে হলে নোট করবা। প্রবাবিলিটি যখন আমরা আলোচনা করতে যাই তখন আসে যে স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্টের ব্যাপারে। স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট কি? স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট বলতে আমরা কি বুঝি? এক্সপেরিমেন্ট বলতে বুঝি তোমরা যে এক্সপেরিমেন্ট করো, বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপেরিমেন্ট, ফিজিক্যাল এক্সপেরিমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট করো। তো এক্সপেরিমেন্ট কি? এক্সপেরিমেন্ট ইজ এ প্রসেস দ্যাট জেনারেটস ডাটা বা আউটপুট বা রেজাল্ট জেনারেট করে, এটা এক্সপেরিমেন্ট। তাহলে স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট যেটা, স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্টের সিম্পল কিছু এক্সপেরিমেন্ট আছে। ওই এক্সপেরিমেন্ট গুলি যেমন একটা
সিম্পল একেবারে সহজ এক্সপেরিমেন্টটা মনে করো তুমি একটা কয়েন নিলে কয়েনটাকে তুমি ফ্লিপ করলা, কয়েন ফ্লিপ করলে এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, কারণ এটা থেকে আমরা আউটপুট পাবো বা রেজাল্ট পাবো। তো রেজাল্টটা কি হতে পারে? রেজাল্টটা হেড হতে পারে অথবা টেইল হতে পারে। তাহলে একবার যদি থ্রো করি তাহলে এস অথবা টি, এস এবং টি দুইটাই আমাদের সম্ভাব্য রেজাল্ট, সম্ভাব্য আউটকাম, সম্ভাব্য ফলাফল। তাহলে একবার থ্রো করলে এস টি আমরা পাইলাম, এস টি দিস আর দা পসিবল আউটকামস, পসিবল রেজাল্টস। তো এখন দুইবার যদি কয়েন দুইবার থ্রো করলে কি হবে? এস আসবে অথবা এস টি আসবে, না হয় টি এস আসবে, না হয় টি আসবে, টি আসবে। তাহলে এখানে 4টা আউটকাম চলে আসতেছে। তাহলে এক্সপেরিমেন্ট কি, প্রথম এক্সপেরিমেন্ট তাহলে একবার থ্রো করা, দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট কি 2বার থ্রো করা, অথবা প্রথম এক্সপেরিমেন্টে একটা কয়েন থ্রো করা, দ্বিতীয় এক্সপেরিমেন্টে 2টা কয়েন থ্রো করা। তাহলে এইগুলি স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট। তাহলে স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রত্যেক এক্সপেরিমেন্ট থেকে আমরা আউটকাম পাই, ফলাফল পাই বা রেজাল্ট পাই। তখন স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলি আছে, সম্ভাব্য যত রেজাল্ট আছে সব রেজাল্ট গুলির যে সেট, ওই সেটকে বলবো আমরা স্যাম্পল স্পেস, এবং বাংলায় ইন্টারমিডিয়েট আছে, বাংলা বলে এটা নমুনা ক্ষেত্র। এটাকে ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন যদি একটা ডাই মনে করি একটা ছক্কাকে যদি আমি থ্রো করি, একবার থ্রো করলে তার পসিবল আউটকাম কি হতে পারে? 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6, এই 6টা রেজাল্ট যে কোনো একটা আসতে পারে। তাহলে 1 to 6 দিস আর দা পসিবল আউটকামস, পসিবল রেজাল্টস। তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বারগুলি আছে, এই নাম্বারগুলির সেটটাকে বলবো আমরা স্যাম্পল স্পেস ফর দ্য পার্টিকুলার এক্সপেরিমেন্ট। That experiment is key. That experiment is the throwing of the die once. একবার ডাইটা থ্রো করলে ওই এক্সপেরিমেন্ট থেকে আমরা আউটকাম গুলি পাবো কি 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে? এখন যদি দুইটা ডাই নিলাম, দুইটা ডাই নিয়ে যদি আমি থ্রো করি, তো দুইটা ডাই নিয়ে থ্রো করলে পসিবল আউটকাম কি হতে পারে? চিন্তা করতে পারো কি হতে পারে পসিবল আউটকাম? দুইটা ছক্কা আমি একসাথে লইলাম, দুইটা ছক্কা একসাথে নিয়ে আমি থ্রো করলাম, তাহলে আমি কি ফলাফল পেতে পারি? 2 থেকে 12 পর্যন্ত। 2 থেকে 12 পর্যন্ত না স্যার, পাবো না, 36টা আউটকাম 1 1 1 2 এরকম স্যার। 36টা, ভেরি গুড, 36টা। অর্থাৎ 1 1 দুইটাতে 1 1 আসতে পারে, 1 1 1 2 1 3 1 6, 2 থেকে 2 1 2 2 2 3 2 6। হ্যাঁ, তো আমি যদি একটা অর্ডার পেয়ার বলি, যেমন কোঅর্ডিনেটস মতো অর্ডার পেয়ার বলি, যে প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম ডাইটার আউটকাম, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় ডাইটার আউটকাম। এক্স কে বললাম প্রথম ডাই থেকে যে আসলো এক্স এর মানটা এটা, আর দ্বিতীয় ডাই থেকে যেটা আসলো ওয়াই। এক্স ওয়াই যদি একটা বলি, একটা অর্ডার পেয়ার বা ক্রোমোজোম যদি বলি, তাহলে এই যে এক্স এর মানটা 0 থেকে 1 থেকে 6 পর্যন্ত যাবে, ওয়াই এর মানটা 1 থেকে 6 পর্যন্ত যাবে। তাহলে কি হবে? 36টা হবে, টোটাল 36টা আউটকাম হবে। তো 36টা আউটকামের সেট, ওইটাকে বলবো আমরা স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। এখন এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে বলবো আমরা স্যাম্পল পয়েন্ট বা নমুনা বিন্দু। এখন নমুনা বিন্দু, আচ্ছা, এখন আমি কিন্তু এমনি শুধু মুখে বলতে, তোমরা শোনো, যে ধরো একটা ছক্কাকে আমি যখন একবার থ্রো করলাম, তাহলে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার আসতে পারে। তাহলে আমরা এস বলবো, এস ইজ এ সেট অফ 1 2 3 4 5 6। S is a set of 1 2 3 4 5 6. This is the sample space for the experiment of throwing a die once. আচ্ছা, এখন বলে যে what is the probability of getting odd number পাওয়ার প্রবাবিলিটি কত? একবার থ্রো করলাম, অড নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ স্যার, হাফ। তার কারণ কি?
অডের ফেভারে কয়টা নাম্বার আছে? অডের ফেভারে 3টা নাম্বার আছে, 1, 3 এবং 5। তাহলে 5 টোটাল নাম্বার হচ্ছে টোটাল অড যে একটা প্রপার্টি, অড প্রপার্টির ফেভারে আছে কি 3টা নাম্বার, আর টোটাল হচ্ছে 6টা নাম্বার। তাহলে probability of getting a odd number equal to number of favorable cases favorable to the odd type number of favorable cases divided number of total cases। এটা আমরা জানি যে probability of any event equal to probability of any event equal to number of cases favorable to that event divided by number of total cases। About total cases, তো number of total cases এখানে 6, number of total cases 6 দিয়ে ভাগ করব। তাহলে অর্ডার ফেভারে কে আছে? অর্ডার ফেভারে আছে 3টা, তো 3 divided by 6 equal to half। এখন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য probability of getting a perfect square? পারফেক্ট স্কোয়ার বলতে কি বুঝি? 1 থেকে 6 এর পারফেক্ট স্কোয়ার আছে কত? 1 এবং 4, 1 4 আছে। তাহলে probability of getting a perfect square is 2/6 equal to 1/3। So what is the probability of getting a number greater than 3? তাহলে 4, 5, 6, greater than 4, 5, 6, তাহলে এটা হাফ হবে। তাহলে number of favorable cases favorable to the event, ওই ইভেন্টের favorable divided by number of total cases, এটা বলছি। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কি স্যার অন্য একটা পেজ খুলছেন স্যার? আমরা স্যার রেফারেন্স বুকগুলো স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ এই রেফারেন্স বুকে আছে সামনে, শুধু আমি কথা বলতেছি, আমি কিছু দেখাচ্ছি না স্যার। আমরা খালি পেজ 1 দেখতে পাচ্ছি। হ্যাঁ পেজ দেখতে, কথা শুনতেছো তো? জি স্যার। কথা শুনতেছো তো? জি স্যার। এবং আমি কথাই বলতেছি, তুমি কথা শুনো এবং না বুঝলে আমাকে বইলো অথবা রেসপন্স করো। হ্যাঁ আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝা যাচ্ছে। আমি আর কিছু দেখাচ্ছি না। হ্যাঁ বলো। আমি কিছু দেখাচ্ছি না, আমি শুধু বলতেছি, তোমরা শুনতেছো কিনা এটা বলো। জি স্যার আপনার কথা শোনা যায় স্যার। আচ্ছা তাহলে কোনো সমস্যা হলে বলো যে বুঝতে পারি নাই, আমি পরে আসবো, লেখাতে আসবো পরে। তাহলে বলতেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্ট থেকে যে আউটকাম গুলি আসে, আউটকাম গুলির টোটাল সেটটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের প্রত্যেকটা বিন্দুকে বলি স্যাম্পল পয়েন্ট। যেমন 1 একটা স্যাম্পল পয়েন্ট, 2 একটা স্যাম্পল পয়েন্ট, 3 একটা স্যাম্পল পয়েন্ট, 5 একটা স্যাম্পল পয়েন্ট। এখন ইভেন্ট কাকে বলা? ইভেন্ট বা ঘটনা। আমি কিন্তু সেট থিওরির মাধ্যমে আমি এক্সপ্লেন করবো। সেট থিওরিটা একটু বুঝতে সহজ, সেট থিওরির মাধ্যমে এক্সপ্লেন করবো। সেট ইন্টারসেকশন, ইউনিয়ন, এগুলো একটু মোটামুটি সহজ, সেটের মাধ্যমে করবো, ডিসকাস করবো। আচ্ছা শোনো, তাহলে ইভেন্ট বলতে কাকে বলে? ইভেন্ট তাহলে ইভেন্ট, একটা ইভেন্ট an event A is the subset of the sample space। তো স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলি এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের সামান্য একটা অংশ নিয়ে যদি একটা সাবসেট হয়, ওইটা একটা ইভেন্ট। এখন যদি বলি A is the event of getting an odd number, তাহলে এর মধ্যে কি থাকবে? A will contain ইভেন্ট নাম্বার, যদি বলি 2, 4 and 6, তাই তো? A is the event of getting a even number, তাহলে A is a set which will contain 2, 4 and 6, ঠিক আছে? And 2, 4, 6, these are the elements of S এর এলিমেন্ট। তাহলে A কে বলবো A is the subset of S, তাহলে A হচ্ছে একটা ইভেন্ট বা ঘটনা। তাহলে এই ঘটনাটাকে আমরা ডিফাইন করলাম কিভাবে? যে অড নাম্বার, ইভেন্ট নাম্বার পাওয়ার একটা ঘটনাকে A বললাম, A is the event of getting a odd number or even number। তাহলে এর মধ্যে থাকবে 1, 2, 4, 6। তাহলে আমরা বলতে পারি any subset of the sample space is an event। Any subset of the sample space is an event। ইভেন্টের মধ্যে
আউটকাম থাকবে, সবগুলো আউটকাম থাকবে, কিছু কিছু আউটকাম থাকবে, সবগুলো আউটকাম আসবে থেকে এস থেকে আসবে, স্যাম্পল স্পেস থেকে আসবে। তাহলে যদি বলি বি ইজ দ্য ইভেন্ট অফ গেটিং এ পারফেক্ট স্কোয়ার, তাহলে বি এর মধ্যে কি কি থাকবে বলতো? 1 4 1 4 B will contain only 1 4, so B is a subset of S. Similarly বিভিন্ন সাবসেট। তাহলে আমরা ইভেন্ট তো বুঝলাম, এখন আসি একটু অগ্রসর হই। দেখো প্রবাবিলিটি, এখানে আমি বললাম স্যাম্পল স্পেসের কথা বললাম, the set of all possible outcomes of a statistical experiment is called the sample space. It is represented by S. যদি একটা এক্সপেরিমেন্ট কনসিডার করি, 2 coins are flipped at a time, একসাথে দুইটা কয়েন ফ্লিপ করলাম, তাহলে তার থেকে আউটকাম কি কি আসতে পারে? প্রথম কয়েন যদি প্রথমটা বলি, দ্বিতীয় কয়েন দ্বিতীয়টা, তাহলে টি 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 এস এস টি এস এস এই ধরনের আসতে পারে। এই চারটা আউটকামই আসতে পারে, চারটা বেশি আসবে না, এবং তাদের টোটাল সেটটাকে আমরা বলবো স্যাম্পল স্পেস বাই এস। দিস ইজ দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল পয়েন্ট, each outcome in the sample space is called each outcome in a sample space is called an element or a sample point. Given ST, ACS, these are the sample points of S as the sample point. Event, an event is the subset of the sample space. Sample space subset ke ইভেন্ট বলা হয়। যেমন একটা সেট, যেটা একটা সেট যার মধ্যে টিটি আছে, টিএস আছে, এসটি আছে। So A is the set that contains T once or twice. T একবার অথবা দুইবার কন্টেন্ট করে, T একবার অথবা দুইবার ঘটে এরকম আউটকাম গুলির সেট। T একবার অথবা দুইবার ঘটে এরকম আউটকাম গুলির সেট আছে এটা। অর্থাৎ এইচএস যেটা আছে, এইচএস এর মধ্যে টি ঘটে না, টি নাই, সুতরাং টি একবার অথবা দুইবার ঘটে এরকম কিছু আউটকাম এর যে সেট, ওটাকে বলবো একটা, এটাকে এস সেট বললাম। এই এস সেটটা হচ্ছে ডেফিনেটলি এজ এ সাবসেট অফ এস, শুধু এজ ইন ইভেন্ট। তাহলে an event is a subset of the sample space. আচ্ছা, তাহলে আরো অনেক ডেফিনেশন আছে, এগুলো তোমরা একটু দেখো। এখন প্রবাবিলিটি, হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা ইন্টারে যেটা পড়ছি ওইটা ছিল এই লাইনটা দেখো, এই লাইনটা এটা এখানে দেখো, if an experiment can result in any one of n equally likely outcomes and if exactly n of these outcomes correspond to an event A, then the probability of the event A is probability PA হবে, PA equal to small n divided by capital N. Small n divided by capital N. So capital N is the total number of outcomes, and small n is outcomes in favor of A. এর পক্ষের আউটকাম গুলি, এর পক্ষের এর মধ্যে থাকে এরকম আউটকামের সংখ্যা, আর ক্যাপিটাল হচ্ছে টোটাল আউটকাম সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা প্রবাবিলিটির সংজ্ঞা এইভাবে শিখে আসছি, যে নাম্বার অফ ফেভারেবল কেসেস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ কেসেস। তাহলে এ যদি বলা হয় এ ইজ দ্য সেট অফ ইভেন নাম্বারস, তাহলে এখানে 3 হবে, আর ক্যাপিটাল N হবে 6, 3/6 হবে। প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু 3/6 ইকুয়াল টু হাফ। এর নিচে একটা ক্যাপিটাল N আছে, মনে রাখবে n আছে, আর স্মল n এটা। If an experiment can result in any one of n equally likely outcomes, and if exactly small n of these outcomes correspond to an event A, অর্থাৎ স্মল n সংখ্যক আউটকাম এর মধ্যে আছে, এর ফেভারে যদি থাকে, টোটাল n সংখ্যকের মধ্যে স্মল n সংখ্যক, টোটাল ক্যাপিটাল N সংখ্যকের মধ্যে স্মল n সংখ্যক কি করে একটা এলিমেন্টের একটা ইভেন্টের ফেভারে আছে, তাহলে probability of that event is probability of A equal to small n divided by capital N. এখানে আমরা কি বলছি দেখো, এখানে বলা হয়েছে কি and equally likely outcomes বলতে আমরা বুঝি যে আমার এই আউটকাম গুলি যে আছে, আউটকাম কি 1 থেকে 6 পর্যন্ত আউটকাম,
একটা ছক্কা যদি মারি তাহলে 1 থেকে 6 পর্যন্ত পাবো, এবং আমরা ধরে নিব যে সবগুলি সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত সবগুলি সংখ্যা আসার চান্স সমান, আসার সম্ভাবনা সমান, আসার চান্স সমান। এই জন্য আমরা বলি যে 1 আসার সম্ভাবনা কত, 1/6, 2 আসার সম্ভাবনা কত, 2/6, 5 আসার সম্ভাবনা কত, সরি 1 আসার সম্ভাবনা কত, 1/6, 2 আসার সম্ভাবনা কত, 1/6, 5 আসার সম্ভাবনা কত, 1/6, 6 আসার সম্ভাবনা কত, তাও 1/6। আমরা ধরে নেই যে ছক্কাটা ইউনিফর্ম ছক্কার কনস্ট্রাকশনের মধ্যে কোনো গন্ডগোল হয় নাই, এটা কারোর প্রতি পক্ষপাতিত্ব করে না, কোনো নাম্বারের প্রতি পক্ষপাতিত্ব করে না, এবং এটা খুব ইউনিফর্ম একটা রেগুলার একটা ছক্কা, খুব ভালো, খুব পারফেক্ট একটা ছক্কা। সুতরাং তার মধ্যে থেকে আউটকাম গুলি যে আসে, আউটকামের মধ্যে কোনো বায়াসনেস নাই, কোনো পক্ষপাতিত্ব করে না, যে কোনো একটা সংখ্যার প্রতি বেশি বায়াস বা বেশি পক্ষপাতিত্ব করে বেশি ওই সংখ্যাটা বেশি বেশি আসে, আর কোন সংখ্যা একবারেই আসে না, এরকম না। এরকম যদি না হয় তখন তাকে বলি আমরা equally likely outcomes, অর্থাৎ all the outcomes has the same chance of coming, তখন তাকে বলি equally likely outcomes। তো equally likely outcomes এর ক্ষেত্রে আমরা বলবো যে probability of any event equal to number of outcomes in favor of that event divided by total number of outcomes, equally likely outcomes যদি হয় আর কি। হ্যাঁ, এখন কথা হলো সব সময় কিন্তু equally likely outcomes তুমি পাবা না। মনে করো একটা ছক্কা তোমাকে দেওয়া হলো, ছক্কাটার মধ্যে কি একটা কোণা ভাঙ্গা হলে এরকম একটা অবস্থা হলো যে যদি 1 থেকে 6 পর্যন্ত লিখে আছে, কিন্তু চার একটা নাম্বার আছে, 4 নাম্বারের মধ্যে বেশি 4 আসে, হ্যাঁ 4 আসে বেশি, কিন্তু 6 একবারেই আসে না। তো ওই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবো না যে 1/6 সবগুলো আসার সম্ভাবনা 1/6 বলতে পারবো না। তাহলে এই ছক্কাটা কি বায়াসড ছক্কা, ইট ইজ নট এ গুড পারফেক্ট ছক্কা বা ইউনিফর্ম ছক্কা, শুধু একটা বায়াসড ছক্কা। তো তখন কি করব? তখন প্রবাবিলিটি কিন্তু n/n হবে না। তখন এই কেসগুলি, তখন আমাদের যে রেজাল্টটা 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি আসার চান্স কিন্তু সমান না। হয়তো কোনো একটার প্রতি বায়াসড, কোনো একটা সংখ্যার প্রতি ছক্কাটা বায়াসড হয়ে গেছে, ওই সংখ্যাটা বেশি বার আসে, আর কোন একটা সংখ্যা একবারই আসে না। তাহলে ওটার প্রতি একটা অবিচার করা হচ্ছে, আসে না। তখনও তো সম্ভাবনা আমরা মেজার করবো, তখন কি হবে? এই জন্য এই ডেফিনেশনটা এটা দিচ্ছি, দেখো এই যে ডেফিনেশনটা এটা, হ্যাঁ, the probability of an event A is the sum of the weights of all sample points in A. একটা ইভেন্ট আছে, ইভেন্টের মধ্যে যে আউটকাম গুলি আছে বা তার যে উপাদানগুলি আছে, তার যে সদস্যগুলি আছে, এই সদস্যগুলির ওয়েটের যোগফল হচ্ছে এর সম্ভাবনা। ইভেন্টের সম্ভাবনা হচ্ছে যে এর মধ্যে যে উপাদানগুলি আছে, উপাদানগুলির ওয়েটের যোগফল, So the probability of an event A is the sum of the weights of all sample points in A. Therefore, probability of A lies between 0 and 1. Probability of null set এর probability হচ্ছে 0, যেখানে কোনো উপাদানে নেই তখন probability কি 0 হবে। আর যদি probability of sample space is always 1, তো sample space সবগুলি উপাদান তো থাকে, সবগুলি উপাদানের সম্ভাবনার যোগফল হচ্ছে 1। তাহলে 1 the sum of all probabilities, সব probability যোগফল হচ্ছে 1। স্যার সাম অফ দা ওয়েটস বলতে কি বোঝাইছে? হ্যাঁ, সাম অফ দা ওয়েটস বলবো, এটার জন্য আমি এখানে দেরি করতেছি, বলবো এটার জন্য আমি দেরি করতেছি। হ্যাঁ, ওয়েটস, যে আমি যদি বলি এই যে পরের নিচের লাইনটা যে বলবো, হ্যাঁ নিচের লাইনটা যেটা আছে, নিচের লাইনটার মধ্যে কিন্তু বলছিলাম যে ইকুয়ালি লাইকলি আউটকামস, অর্থাৎ ওই ক্ষেত্রে সবগুলি নাম্বারের ওয়েট সেম। হ্যাঁ, যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে একটা ছক্কা থ্রো করলাম, তাহলে 5 আসার সম্ভাবনা কত? হ্যাঁ 1/6। 1/6। 4 আসার সম্ভাবনা কত? 1/6।
6 আসার সম্ভাবনা 1/6। কারণ তখন কি আমরা ধরে নিয়েছি যে এটা ইকুয়ালি লাইকলি, তাদের ওয়েট সেম ওয়েট, সবগুলোর চান্স অফ কামিং অল দ্য নাম্বারস আর দ্য সেম। কিন্তু এখানে আমি বললাম ওইটার ক্ষেত্রে যখন এই ছক্কা, এমন একটা ছক্কা আছে যেটা বায়াসড, এটার মধ্যে কি হয় তোমার ওই নাই কিনা, ওইটা বায়াসড, ওইটা পার্টিকুলার একটা নাম্বারের প্রতি আসক্তি আছে, ওই নাম্বারটা বেশি আসে আর কোন নাম্বার একবার আসে না। তখন তো আমি বলতে পারবো না 1/6 বলতে পারবো না, তাহলে ভুল হয়ে যাবে। তখন 1/6 বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না। তখন এই জন্য আমি বলছি the probability of an event A is the sum of the weights of all sample points in A. তাহলে এর মধ্যে যতগুলি উপাদান আছে, সবগুলি উপাদানের ওয়েটের যোগফল হচ্ছে এর প্রবাবিলিটি। তাহলে আমি এটা যাই একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, তোমরা ক্লিয়ার হবা। এক্সাম্পলে যাই, হ্যাঁ। তাহলে বললাম কি প্রবাবিলিটি অফ এন ইভেন্ট, একটা ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে যে তার যে উপাদানগুলি আছে, উপাদানগুলো ওয়েটের যোগফল, আর কিছুই না। হ্যাঁ, তাহলে এখানে যখন বলছিলাম যে এখানে যদি বলি যে ওয়েট যদি সমান থাকে, ইভেন নাম্বার আসার সম্ভাবনা কত? ইভেন আসার সম্ভাবনা হচ্ছে হাফ। তার কারণ কি ইভেনের মধ্যে কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে 2 এর ওয়েট কত? 2 এর ওয়েট কইছে 1/6। তারপর 4 এর ওয়েট কত? 1/6। তারপরে 6 এর ওয়েট কত? 1/6। তো 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 তাহলে কত হয়? 3/6 হয়, হাফ হয়। এটা ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সবগুলোর ওয়েট কিন্তু সেম ওয়েট। 1 এর ওয়েট 1/6, 2 এর ওয়েট 1/6, 3 এর ওয়েট 1/6, 4 এর ওয়েট 1/6, এইভাবে। কিন্তু ওয়েট কিন্তু সব সমান নাও থাকতে পারে, যার জন্য এই কথাটা, এই ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে the sum of the weights of the sample space। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখি, দেখো ক্লিয়ার হবে। এই যে আসো একটু স্কিপ এক্সাম্পলটা দেখাই প্রথম। এই যে দেখো, এটা পড়ো, এইটা একটু পড়ো, 2 নম্বর প্রবলেমটা। সবাই দেখতে পাচ্ছ? 2 নম্বর প্রবলেমটা একটু পড়ো। আশা করি তোমরা পড়ছো। A die is biased মানে পক্ষপাতিত্ব করে, এটা কোনো না, পারফেক্ট ডাই না, ছক্কাটা পারফেক্ট না, এটার মধ্যে ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ ডাই। A die is biased so that the probability of each side of the die turning up is proportional to the number of dots on it. The die এর মধ্যে যে ছয়টা ফেসের মধ্যে ছয়টা ফেসের মধ্যে ভিন্ন ডট আছে, একটা ডট, 2টা ডট, 3টা ডট, 4টা ডট, 6টা ডট পর্যন্ত আছে। এর ডট, তাহলে ডাইটা এমন একটা ডাই, ছক্কাটা এমন একটা ছক্কা, যে ছক্কাটা কি হয়, যে তার আসার যে চান্সটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ডটস, অর্থাৎ ডটের উপর নির্ভরশীল। ডটের সংখ্যা বেশি হলে আসার সম্ভাবনা, চান্স বেশি, ডটের সংখ্যা কম হলে আসার চান্স কম। এইভাবে এটা ডিফাইন করা হয়েছে তার যে ক্যারেক্টারিস্টিকটা, তাহলে এখানে একটা লাইন বলা হয় না যে দি ডাই ইজ টসড ওয়ান, ডাইটাকে একবার টস করা হলো, অথবা থ্রোন, দি ডাই ইজ থ্রোন ওয়ান্স, একবার ডাইটাকে থ্রো করা হলো। তো একবার থ্রো করলে হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ obtaining a number less than 3। আচ্ছা, a number less than 3, তাহলে যদি বলি একটা সেট, একটা ইভেন্ট যদি বলি, suppose A is a event, capital A, suppose capital A is event of getting a number less than 3,
Suppose capital A is this event. Capital A is an event of getting a number less than 3. So less than 3 এর মধ্যে কি কি থাকবে? Sir, 1, 2, 3, 4, 5, 6. Less than 3 বলছি। Yes, sir. So 1, 2, 3. 1, 2 হবে, sir. 1, 2 তাহলে 1, 2 তো তাহলে 1, 2 আসবে 1, 2 তাহলে এর প্রবাবিলিটি কত? এর প্রবাবিলিটি কত হবে? 1/3 1/3 কেমনে বললাম যে 2 ডিভাইডেড বাই 6 তাই তো? জি স্যার 2 ডিভাইডেড বাই 6 এই জন্য বলছিল 1/3 হবে তাই তো? তুমি একদিক দিয়ে কারেক্ট ঠিক আছে অসুবিধা নাই। আবার 3 নাম্বারটা সি, যদি সি ইজ দ্য ইভেন্ট অফ গেটিং এ অড নাম্বার হয়, ক্যাপিটাল সি ইজ অ্যান ইভেন্ট অফ গেটিং এন অড নাম্বার হয়, তো ক্যাপিটাল সি কাকে কাকে কন্টেইন করবে? ক্যাপিটাল সি এর মধ্যে থাকবে 1, 3 এবং 5 থাকবে। তাহলে ক্যাপিটাল সি এর প্রবাবিলিটি কত? 3/6 3/6, দ্যাট ইজ হাফ। কিন্তু দেখো তো আমি তো রেজাল্ট দেখলাম এই যে ক্যাপিটাল সি এর রেজাল্ট 3/7 লেখা আছে। Yes, sir. আর তুমি যে একটা বলছিলে যে এ তো বলছে হাফ বলছিলে, কিন্তু এ তো 1/7 আছে, ব্যাপারটা কি? হ্যাঁ আমরা তো এখানে বলছিলাম বায়াসটা তো বায়াসড। স্যার এটা বায়াস তো হ্যাঁ বায়াসটার জন্য, কারণ বায়াস যদি না হইতো তাহলে মুখে বলে দিতে পারতাম এখানে এটা যে এটা 1/3 ঠিকই আছে, 1/3 এটা হাফ ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টে 1/7 একটা আর 3/7 একটা তো 10/21 এগুলো আছে। হ্যাঁ তাহলে এটা যদি তুমি পড়ে থাকো তাহলে আসি আমি সলিউশনটা দেখাচ্ছি তোমাকে। এটা এই যে প্রবলেমটা হাতে লিখছি, এটা দরকার নেই, একই কথা লেখা আছে। তাহলে এখানে যে অপারেটিং এ নাম্বার লেস দেন 3, এ নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 4, এন অড নাম্বার, এ নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। আচ্ছা সলিউশনটা কি? এস ইজ দা, এস এর মধ্যে তো 1 2 3 4 5 6 থাকবেই তাই না? কারণ পসিবল আউটকাম তো 1 থেকে 6 পর্যন্ত থাকবেই। হয়তো কোনোটা বেশি বার আসে, কোনোটা কম বার আসে, অসুবিধা নাই, কিন্তু একবারে আসবে না তো তা তো বলতে পারি না। সুতরাং সবগুলিকে পসিবল, সবগুলিকে আমরা ইনক্লুড করতে হবে। ফলাফল 1 থেকে 6 পর্যন্ত ফলাফল আমাদের আসবে। আচ্ছা তো বললাম লেট ডব্লিউ বি দ্য চান্স অফ কামিং দ্য ফেস উইথ 1 ডট বিশিষ্ট যে ফেসটা, এটা আসার চান্সটাকে ডব্লিউ বললাম, কিন্তু ডেসক্রিপশন বলছে যে এই যে চান্সটা কি তার ডটের নাম্বারের উপর প্রপোর্শনাল, তাহলে 1 বিশিষ্ট যে ফেসটা, এই ফেসটা আসার চান্সটাকে ডব্লিউ বলি। তাহলে 2 আসার চান্স, 2 বিশিষ্ট যে ফেসটা আছে, 2টা ডট ফেসটা আছে, তার চান্সটা কি হবে? 2SW। 3টা ডট বিশিষ্ট যে ফেসটা আছে তার আসার চান্সটা হবে 5SW। 4টা ডট বিশিষ্ট যে ফেসটা আছে তার আসার চান্সটা হচ্ছে 4W। Similarly 5W, similarly 6W. এইগুলি হচ্ছে ওয়েট, তাহলে W, 2SW, 3W, 4W, 5W, 6W, these are the different weights of different numbers, different faces, তাহলে এখানে কিন্তু তাদের ওয়েট কিন্তু সেম না, ডেসক্রিপশন বলে দিচ্ছে ডিফারেন্ট, সেম না। তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ S equal to 1, অর্থাৎ স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1, কারণ স্যাম্পল স্পেসে সবগুলি থাকে। তো স্যাম্পল স্পেসে কি আছে? 1 থেকে 6 পর্যন্ত, সরি 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা বলছি প্রবাবিলিটি অফ এন ইভেন্ট ইজ দ্য সাম অফ দ্য ওয়েটস অফ দ্য এলিমেন্টস অন দ্যাট ইভেন্ট। তাহলে এস এর মধ্যে এলিমেন্টস কি কি আছে? 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে তার ওয়েট গুলির যোগফল আমরা হয়তো এস এর প্রবাবিলিটি। তাহলে এস এর প্রবাবিলিটি হচ্ছে তার উপাদানগুলির ওয়েটের যোগফল। তাহলে 1 এর ওয়েট হচ্ছে W, 2 এর ওয়েট হচ্ছে 2SW, 3 এর ওয়েট হচ্ছে 3SW, অনুরূপভাবে 6 এর ওয়েট হচ্ছে 6W, এবং সবগুলির ওয়েটের যোগফল হচ্ছে 1, কারণ স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি কিন্তু 1। এখানে কিন্তু আর কোন বাইরের কোন উপাদান নাই। This 1 to 6 are the possible outcomes, এস আর কোনো আউটকাম নাই। সুতরাং sum of all the probabilities is equal to 1। এখান থেকে 21 equal to পাইলাম 21, W equal to 1, W equal to 1/21, 1/21 পাইলাম। তাহলে এখন আসা যাক, let A be the event of getting a number less than 3,
লেস দেন 3 হলে কি কি আসবে 1 আর 2 আসবে, এর মধ্যে 1 আর 2 আসবে। তাহলে আমরা প্রবাবিলিটি অফ বলতেছি কি, প্রবাবিলিটি অফ বলছে 2/6 না বলে বলবো 1 এর ওয়েট যোগ 2 এর ওয়েট। তাহলে 1 এর ওয়েট হচ্ছে w, 2 এর ওয়েট হচ্ছে 2sw, thrice w। তো thrice w ইকুয়াল টু thrice w, w ইকুয়াল টু 1/21, তাহলে 1/7 এসে গেল। আমাদের আশা ছিল 1/3 আসার কথা ছিল, হ্যাঁ, যদি বায়াস না হইতো এটা রেজাল্ট আসতো 1/3, আর বায়াসড হওয়াতে আসলো 1/7। সিমিলারলি বিটা বলছে বি বলছে কি, বিটা দেখো, বিটা বলছে বি ইজ দা কি, বি ইজ দা বি এ নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 4, less than or equal to 4, suppose b is the event of getting, লেখা একটা লিখতে পারো, suppose let b be the event of getting a number less or equal to 4, less or equal to 4, তাহলে b will contain 1 2 3 4। তো probability of b কি, probability বেসে তার ইভেন্টগুলির তার উপাদানগুলির ওয়েটের যোগফল। তাহলে w plus 2sw 3w 4w 10w 10w 10 into 21 10 divided by 21, এটা কাটাকাটি যাচ্ছে না। Similarly, C, odd number 1 3 5, তাহলে w1 এর ওয়েট আছে w, 3 এর ওয়েট আছে thrice w, 5 এর ওয়েট আছে 5w, 9w 9w is 9/21, 3/7। Similarly, D তে আছে কি, D is the event of getting a number greater or equal to 4, greater or equal to 4। তো greater or equal to 4 হলে 4 5 6 থাকবে, 4 এর ওয়েট কত 4w, 5 এর ওয়েট 5w, 6 এর ওয়েট 6w, তাহলে 15w ডিভাইড বাই 15w ইকুয়াল টু 15 ডিভাইড বাই 21, 5/7। তাহলে এইভাবে আমরা প্রবাবিলিটি বের করলাম। তাহলে কি করলাম, প্রবাবিলিটি বের করলাম এখানে ডিফারেন্ট আঙ্গিকে, তার কারণ কি, আমাদের যে আউটকাম গুলি আছে, এই যে আউটকাম আছে, এই 1 থেকে 6 পর্যন্ত আউটকাম আছে, এই আউটকাম গুলি কিন্তু ইকুয়ালি লাইকলি না। ইকুয়ালি লাইকলি না মানে তাদের চান্স, সবগুলি চান্স আসার, সবগুলি আসার চান্স সেম না, আসার চান্স ডিফারেন্ট, এক একটা চান্স এক এক ধরনের, এক একটা আসার চান্স আছে এক এক ধরনের। যার জন্য আমরা বলবো the probability of an event is the sum of the weights of the elements of that event, sum of the weights of the element of that event। হ্যাঁ, তাহলে এলিমেন্ট যত আছে এলিমেন্ট গুলির ওয়েটের যোগফল। এখন বুঝতে পারছো ওয়েট সম্বন্ধে বলছিলাম, ওয়েট। এখন এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? পার্টিসিপেন্ট কত দেখি তো, 125, অনেক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসা যাক। আজকে একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ সময় গেল, অসুবিধা নাই, আমাদের অনেক সময় আছে, আমরা অনেক সময় পাবো পড়াশোনা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি এগুলি সব তোমাদেরকে ইয়ে করে দিব, বুঝছো, আমি আপলোড করে দিয়ে দিব, চিন্তা করো না। তোমরা একটু বুঝতে চেষ্টা করো, ধৈর্য সহকারে একটু আমার নোটগুলি দেখবা, লেকচারগুলি শুনবা। তাহলে প্রবাবিলিটি শুধু প্রবাবিলিটি নিয়ে অনেক সময় চলে গেল, যাক অসুবিধা নাই, আমরা তো কাজ করছি, কাজ তো আমরা তো ইয়ে করি নাই। আচ্ছা, নেক্সট, কন্ডিশনাল প্রবাবিলিটি। The conditional probability of an event B given event A denoted by conditional probability of B given A, এটাকে লেখা হয় conditional probability B given A, conditional probability B given A, হ্যাঁ, এবং এটাকে লেখা হয় conditional probability B given A equal to probability of B intersection A divided by probability of A, if probability of A is greater than 0, probability of A অবশ্যই greater than 0 হতে হবে বা পজিটিভ হতে হবে। হ্যাঁ, পজিটিভ তো অবশ্যই হতে হবে, কিন্তু এটা নন নেগেটিভ হতে হবে, 0 হতে পারবে না, 0 হলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে this is the definition of conditional probability. The conditional probability of event B given A denoted by this. Independent events,
two events A and B are said to be independent if I অর্থ হচ্ছে if and only if. Two events A and B are said to be independent if and only if the conditional probability equal to the normal probability. তাহলে A given conditional probability of A given B equal to probability of A. Conditional probability of B given A equal to probability of B. এখানে A ঘটছে এটা কোনো প্রভাব ফেলতেছে না, কোনো ভূমিকা রাখতেছে না, তখন তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। একটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের একটা এক্সাম্পল আমি দেই। যেমন ধরো এই যে বক্স একটা গোলাকার একটা সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছ না, গোলাকার সার্কেল। এখানে ধরো 1 2 3 4 5টা রেড বল আছে আর 3টে গ্রিন বল আছে। তাহলে 5 আর 3 8টা বল আছে। 8টা বলের মধ্যে 5টা রেড বল আর 3টে গ্রিন বল। এখন আমি র্যান্ডমলি না দেখে একটা বল নিলাম, তাহলে ওই বলটা গ্রিন আসার সম্ভাবনা কত? 3/8 8/3 3/8 8/3 কেন হয়? 8/3 হল তো একের চেয়ে বেশি হয়, প্রবাবিলিটি সব সময় হবে 3/8। 3/8 র্যান্ডমলি একটা বল নিলে রেড আসার সম্ভাবনা কত? 5/8 5/8। ঠিক আছে তো? এখন কথা হলো যে আমি একবার র্যান্ডমলি একটা বল নিলাম, দেখলাম এটা কি হলো, রেড বল পেলাম। তাহলে এই তখন রেড আসার সম্ভাবনা হচ্ছে 5/8। তো এই রেড বলটা কি করলাম, আমি কি করলাম, এই যে সার্কেলটা বা বক্সটা আছে, ব্যাগটা আছে, এই ব্যাগে না রেখে ব্যাগের বাইরে রেখে দিলাম। তারপরে আমি কি করলাম, আবার সেকেন্ড টাইম আরেকটা বল নিলাম, ওই বলটা রেড আসার সম্ভাবনা কত? 4/7। হ্যাঁ, 4/7। তো 4/7 হলো 5/8 হলো না কেন? 5/8 হলো না কেন? একটা বল তো বাইরে রেখেছে। তাহলে কি ওই যে আগের ঘটনাটা দ্বিতীয় ঘটনার উপর প্রভাব ফেলছে। তাহলে দ্বিতীয় ঘটনাটা আগের ঘটনার উপর নির্ভরশীল। হ্যাঁ, পরের ঘটনাটা প্রথম ঘটনার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে প্রথম ঘটনার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। এখন আচ্ছা, এখন কথা হলো, যদি বলটা যদি আমি রেড দেখলাম, দেখে আবার রেখে দিছি, তারপরে আবার ঘেটে ঘুটে আবার একটা বল নিলাম, তখন রেড আসার সম্ভাবনা কত? তখনও 5/8 হবে। আবার যদি করি, আবার রেখে দেই, আবারও 5/8 হবে। তাহলে বারবার যদি রেখে দেই, তখন এই যে প্রথমবারের উপর দ্বিতীয়বার কোনো নির্ভরশীল না, দ্বিতীয়বারের উপর তৃতীয়বার নির্ভরশীল না, তৃতীয়বার চতুর্থবার কি আসলো, এটা নির্ভরশীল না। তখন বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো ঘটনা কি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। অর্থাৎ প্রথমবার কি আসছে ডাজন্ট ম্যাটার, ওইটার উপর দ্বিতীয়বার আমি ডোন্ট কেয়ার, ওইটার উপর আমি নির্ভরশীল না। তাহলে তখন এগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর যদি বলটা বাইরে রেখে দিতাম, তখন ডিপেন্ডেন্ট হয়ে যেত, যে প্রথমটার উপর দ্বিতীয়টা নির্ভর করতেছে। তাহলে এই ধরনের প্রবলেম হবে আমাদের, যে ডিপেন্ডেন্সি। তাহলে এখন আমি তোমাদের এই কিছু সংজ্ঞা আছে, এখানে সংজ্ঞা আমি লিখে দিচ্ছি নিচে, এক্সক্লুসিভ ইভেন্টস, এক্সহাস্টিভ ইভেন্টস, হাতের লেখা বেশি সুন্দর হয় নাই, তোমরা এগুলি আমি আজকে পাঠিয়ে দিব, তোমরা একটু পড়বা, এগুলি পড়বা, তারপরে আগামী দিন এইগুলির উপর ডিসকাস করবো, ডিসকাস করে তারপরে আমরা অগ্রসর হবো আর কি। তাহলে আমি প্রথম এখানে দুইটা অঙ্ক ওয়ার্কআউট করা আছে, এখানে প্রথম দুইটা অঙ্ক দেওয়া আছে, তারপরে এখানে একটা সেট অফ প্রবলেমস আছে টাইপ করা, এই সেট অফ প্রবলেম থেকে কিছু প্রবলেম আবার সলভ করা আছে, 2 নম্বর প্রবলেমটা সলভ করে দিচ্ছি, এটা বুঝাইলাম যেটা তোমাদেরকে। তারপরে আরেকটা
7 নম্বর প্রবলেমটা দিলাম, সলভ করা আছে। তারপর 13 নম্বর প্রবলেমটা সলভ করা আছে, 19 নম্বর প্রবলেম সলভ করা আছে। অসুবিধা নাই, তোমাদেরকে আমি আজকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই শীটটা একটু প্রিন্ট আউট নিয়ে একটু পড়বা, তারপরে যাতে আমি আগামী দিন ওইটার উপর আবার ডিসকাস করব। তোমাদের কোনো কোয়ারি থাকলে, তোমাদের প্রশ্ন থাকলে এই প্রশ্ন সলভ করতে চেষ্টা করব, এবং তোমরা এগুলো একটু স্টাডি করো। আগামী দিন আবার এইটা নিয়েই, এই লেকচারটা এই ম্যাটেরিয়াল নিয়ে আবার আগামী দিন আমি আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে প্রথম দিন আর বেশি, প্রথম দিন এটুকু রইল। তো আমি অচিরে এগুলি পাঠিয়ে দেবো তোমাদের কাছে। তোমরা এগুলি জাস্ট এই ক্লাস নোটটা, ম্যাটেরিয়ালটা অবশ্যই ডাউনলোড করে পড়বা এবং না যেখানে সমস্যা আছে ওইখানে একটু দাগ দিয়ে রাখবা, নোট করে রাখবা। এবং আমাকে আগামী রোববার দিন ক্লাস হবে 11টার সময়। রোববার দিন অবশ্যই প্রথমে আমার সাথে এগুলো নিয়ে আলোচনা করবো, এবং আমিও আলোচনা করবো এই কোর্সটার উপর। তো আগামী দিন এটার উপর আলোচনা করবো, এই ম্যাটেরিয়ালের উপর। তো আজকে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। 11টা হয়েছে, আজকে দেরি। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিছু কোয়ারি আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার আমি 17 ব্যাচের, তো 18 এর সাথে রেগুলার ক্লাস করি। আমার অ্যাটেন্ডেন্স